কোনো কথা টথা নয়। এই মেয়ে সিনিয়র হিসেবে আমাদের পাত্তাই দিচ্ছে না। ওকে একটা শাস্তি দেওয়া উচিত। পুষ্পিতার মুখ শুকিয়ে গেল। ভয় আতঙ্কে দুরু দুরু করে উঠল ভেতরটা। শরীফের ভারে মেজাজ খারাপ লাগছে। এই হেনাটার সবেতে বাড়াবাড়ি। চোটে কিছু বলতে চাইলে হেনা চোখের ইশারায় থামতে বলে। ছোটের মিটিমিটি হাসি দেখে শরীফ চোখ সরু করল। কথানুযায়ী নিভে এলো এবার। বুঝে নিল শাস্তিটা নির্ঘাত তাকে নিয়েই। হেনা ব্যাগ খুলে কাগজ কলম বের করলো, এগিয়ে দিয়ে বলল, ধরো। পুষ্পিতা ভীত লোচনে চেয়ে ঢোক গিলল একবার। রূপা ধমকে উঠে, কি হলো, কানা নাকি? ধরতে বলছে না? পুষ্পিতা বাধ্যের মতো কাগজ কলম নিল। হেনা বক্ষপটে হাত গুটিয়ে দাঁড়ায়। চোখে মুখে ফুটে তোলে সিনিয়র সিনিয়র গাম্ভীর্য। ভাবসাব নিয়ে বলল, এবার আমি যা যা বলছি লেখো ওখানে। পুষ্পিতা আবার চারপাশে দেখছে। সে যে কাকে খুঁজছে নিজেই জানে না। তনুজাটা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আচ্ছা, তীব্র স্যার, স্যার কি চলে গেছেন? কি হলো, এত আশেপাশে কি? কেউ আসবে না এখানে। এই কলেজে আমাদের চারজনকে না সবাই এক নামে চেনে, বুঝলে? ভালো চাইলে যা বলছি লিখো। পুষ্পিতা উপায়হীন বনে খাতার সাদা পাতা মেলল। কলম ছুঁয়ে চাইল ওর দিকে। চাউনিতে নীরব প্রশ্ন। কি লিখবো? হেনা বলল, লেখো শরীফ, আমি তোমাকে ভালোবাসি। পুষ্পিতা লিখতেই নিয়েছিল, পুরো লাইন শুনে চমকে থমকে একাকার। মুখ তুলল স্তব্ধ হয়ে। বাকিরা ফিক করে হেসে উঠল অমনি। রূপা নুয়ে পড়ে হাসিতে। সাইফুল হাই ফাইভ করে। শরীফ হাসে ঠোঁট চেপে। পুষ্পিতা হতবাক হতবিহ্বল। মুখ খুলল এতক্ষণে। এসব কেন লিখবো আমি? হেনা চোখ পাকালো। কেন লিখবো মানে? আমরা বলছি তাই। পুষ্পিতা মাথা নুয়ে বলল। এটা লিখবো না। রূপা চেতে বলল, কি? এই মেয়ে, জানো তুমি কি বলছো? লিখবে না মানে কি? হ্যাঁ, না লিখলে এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবো তুমি আমাদের সাথে বেয়াদবি করেছো। স্যারকে তো চেনো না? সিনিয়রদের অসম্মান করা তিনি একদম পছন্দ করেন না। মনে নেই নবীনবরণে বলেছিলেন সিনিয়রদের সম্মান দিতে হবে? পুষ্পিতার মনে আছে নবীনবরণে প্রিন্সিপাল ভাষণের সময় সত্যি এসব বলেছিলেন। একজন আদর্শ শিক্ষার্থীর কেমন হওয়া উচিত একটা লম্বা তালিকার সাথে যোগ করেছিলেন। হেনা বলল, আমরা চারজনে একসাথে গিয়ে যদি এটা বলি, স্যার তোমাকে কখনো বিশ্বাস করবে? আবার আমরা হলাম 4 বছরের পূর্ণ ছাত্রছাত্রী, সেখানে তুমি হলে 6 মাসও হলো না। তা এরপর এই কথা যাবে ফরকান স্যারের কানে। ওনার চোখে চান্দু একবার খারাপ হলে জীবনে আর ভালো হতে পারবে না, নম্বরও কম পাবে। এখন ভাবো কি করবে? যা বলছি সেটা লিখে চুপচাপ চলে যাবে, না স্যারের কাছে পাঠাবে আমাদের। পুষ্পিতার মাথায় বাজ পড়ল যেন। কি সাংঘাতিক এরা! অসহায়ত্বে সরু নাক ফেঁপে উঠে মেয়েটার। নুহাকে মনে পড়ে, ও এখানে থাকলে ঠিক কিছু না কিছু করত। ওকে যে কেন এত নরম বানানো হলো! দুনিয়াতে নরম হওয়া আর বোবা হওয়া সমান। এরা না পারে লড়তে, না পারে কিছু বলতে। শরীফ বলল, আমার নাম কিন্তু হ্যাঁ, আবার দিও না। বাকিরা মজা পেয়ে গেল। হেসে উঠল খিলখিলিয়ে। অথচ এত কান্না পেল পুষ্পিতার। সাইফুর বলল, ও হ্যাঁ, নিচে তোমার নামটা লিখে দিও কিন্তু। পুষ্পিতা মন চাইল এটার গালে একটা কষে থাপ্পড় মারতে, কিন্তু আজকে কি মেয়ের ওই সাহস আছে? আজকে তো পাশে তীব্র স্যার নেই। পুরো নাম লিখবে না অর্ধেকটা? হঠাৎ পুরুষালী কণ্ঠটা তপ্ত বাতায়ন ছিঁড়ে খুঁড়ে এলো। চকিতে পিছু ফিরল সবাই। এর স্বর পুষ্পিতা চেনে, চেনে তার মালিককেও। মেয়েটার মৃগনেত্র সবেকে ঝলমলিয়ে ওঠে। ঠোঁট দুটোতে রাতারাতি ভিড় করল স্বস্তির সুরসাল হাসি। তীব্র এগিয়ে আসে, বড় দম্ভ তার হাঁটার গতিতে।
এসে ঠিক পুষ্পিতার পাশে দাঁড়ালো। শরীফরা মিয়ে এলো সহসা। ব্যস্ত সালাম ঠুকলো সবাই। তীব্র সুচালো চোখে এক একজনকে দেখে নেয়। ফটাফট প্রশ্ন করে। কোন ইয়ার? সাইফুল মিনমিন করে জানালো, ফাইনাল ইয়ার, বাংলা ডিপার্টমেন্ট। কি করছিলে এখানে? ওরা চোরা চোখে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। তীব্র নিজেই বলল। র‍্যাগ দিচ্ছিলে তাই তো? অচিরে মাথা নোয়ালো সকলে। এই কলেজে আবার র‍্যাগ? পড়াশোনা রেখে তাহলে এসবই করো সারাদিন? শরীফ বলল। সরি স্যার। তীব্রর আওয়াজ শানের নেয়। ডোন্ট সে সরি টু মি, সে সরি টু হার। একটা জুনিয়র মেয়েকে সরি বলতে বেশ গায়ে লাগলো হেনার। মুখ খুলল কিছু বলতে, সহসা দারাজ কণ্ঠে চেঁচিয়ে ওঠে তীব্র। সে সরি। হেনা একা নয়, পাশে দাঁড়ানো পুষ্পিতাও সমান কেঁপে উঠল। সে বলে দিল ছটফট। এরপর একে একে সবাই। তীব্র আদেশ ছুড়ল। আর কখনো কাউকে র‍্যাগ দিতে যেন না দেখি। মাথা কাত করল সবাই। তীব্রর কথা শেষ হয়নি, ফের শাসালো। এই মেয়েটার চারপাশেও তোমাদের যেন না দেখি। আই সোয়ার, খুব খারাপ হবে তাহলে। তীব্র আঙুল উচালো। নীরব শাসানোর তপ্ততায় ওরা ছাই হলেও বিস্ময়ে স্তম্ভিত হলো পুষ্পিতা। কোটর ছাড়ালো তার সবটুকু জড়িফিত ভাব। তারপর মাথা নুয়ে চলে গেল ওরা। শরীফ যেতে যেতে একবার পুষ্পিতার দিকে চায়, ভাবল। আজ স্যার এসবের সবসময় তো আর থাকবেন না, নজর যখন লেগেছে কথা তো বলবেই। এক কদম বাড়ালো। তীব্র তক্ষুনি ডাকে। দাঁড়াও। তীরস্থ বেগে দাঁড়িয়ে পড়ল শরীফ। কিছুটা ভয় জাগলো মনে। তার জানা মতে এই লোক নতুন এসেছেন, ফোরকান সাহেবের ভীষণ ক্লোজ। এমন সাদামাটা কলেজে এরকম বলিষ্ঠ দেহের একজন শিক্ষক 4 বছরে এই প্রথম দেখছে শরীফ। ঘুরে চাইল সে, নম্রস্বর। জি স্যার। তীব্র নিজেও পেছন ফিরে মুখোমুখি হলো। তোমার নাম? ছেলেটা বিক্ষিপ্ত বিভ্রান্ত। শরীফ হাসান। তীব্র মুচকি হেসে বলল। সবে ফাইনাল ইয়ার, এখনো লাইফে অনেক দূর বাকি। তোমার চোখ দেখে আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে, মানে এই মুহূর্তে তুমি যেটা চাইছো সেটা এই কলেজ পার হতে হতেই ভুলে যেও, নইলে বেশ দুর্ভোগ আছে তোমার কপালে। শরীফ কিছুই বোঝেনি এই মুহূর্তে কি চাইছে ও। পুষ্পিতার সাথে সন্ধি করার কথা ছাড়া অন্য কিছু ভাবেনি তো। স্যারকে এই মেয়েকে নিয়ে ইঙ্গিত দিলেন। শরীফ তীব্রর প্রস্তর সম মুখটাই চেয়ে থাকলো কিয়ৎক্ষণ। চাউনিতে পরিচ্ছন্ন বিভ্রম। তীব্র সাদাটে চিবুকের পোক্ত ভাব, অথচ পোড়া ঠোঁটে চমৎকার হাসি। বলল। যাও, যেটা বলেছি মাথায় রেখো। আমার কথা শুনলে তোমারই ভালো, না হলে আমি আবার কখন খোলস ছেড়ে বেরিয়ে আসি বলা যায় না। শরীফ এবারেও হতবুদ্ধি। পুরোটা মাথার উপর দিয়ে গেছে। কিসের খোলস, কার খোলস? তবে মনে বলল, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ভদ্রের মতো এক পাশে মাথা হেলিয়ে চলে গেল ছেলেটা। তীব্র সেদিকে চেয়ে থাকে। শুকনো আদর লাগছে। চোখ দুটোতে জল ক্রোধ। বিড়বিড় করে বলে। আমার ভিতু মেয়েকে লাইন মারতে চায়, কত বড় কলিজা! আর একটু বাড়াবাড়ি দেখলে হাত ঠুকিয়ে তোর কলিজা বাইর করে নিয়ে আসবো, কুত্তার বাচ্চা কোথাকার! এত স্বল্প আওয়াজ বিমূর্ত হয়ে থাকা পুষ্পিতার কানে যায়নি। মেয়েটার বিস্ময় পাল্টে এসেছে ঘোরের জাদুতে। পরপরই সে চাউনি দুটো আপ্লুত হলো। শক্ত মানবের শক্ত পিঠের দিকে চেয়ে চেয়ে শত কৃতজ্ঞতায় লুটপাট করলো নিজেকে। হেসে কিছু বলতে যাবে, তখনই ঘুরে চাইল তীব্র। তেজে চোখ দুটো তাক হতেই পুষ্পিতার ঠোঁট বন্ধ। গিলে নিল কথার বান। তীব্র খ্যাক করে বলল। তোমাকে বলেছিলাম না ছুটির পর আমার সাথে যেতে, তাহলে একা বেরিয়ে যাচ্ছিলে কেন? পুষ্পিতা তাজ্জব বনে গেল। এই কথা কখন বলেছেন স্যার? সে মনে করার চেষ্টা চালায়। না বলেননি তো। মিহি কণ্ঠে বলল। এরকম কিছু তো বলেননি স্যার। তীব্র থতমত খেল। তাই তো, এমন কিছুও বলেনি।
চেহারায় গাম্ভীর্যের দাপট বজায় রাখল, তাও ভারী কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, বলিনি তো কি, এখন বলছি, এরপর আমাকে ছাড়া একা একা কোথাও যাবে না। পুষ্পিতার হ্যাঁ না শোনার অপেক্ষায় সে রইল না, নির্দেশ দিয়ে সোজা হেঁটে গেল। মেয়েটা নির্বোধ বনে চেয়ে রইল শুধু। কোথাও গেলে স্যারকে নিয়ে যাবে, এটা কেমন কথা? মানুষ ভাববে কি? কানাডায় তখন অনেক রাত। মনের সুখে টিভি দেখছে পলাশ, মিথিলা পাশেই শুয়ে। বিশালাকার ব্ল্যাঙ্কেটটা পেঁচিয়েছে গায়ে। এসির ভলিউম কমাতে কমাতে পলাশ রুমটাকে হিমালয় বানিয়ে ফেলেছে। শীতে তার কাঁপুনি ওঠার জোগাড় হয়েছিল প্রায়। একটু আগেই ভরপুর কেঁদেছে মেয়েটা। খিদেতে শুকনো চিপস চিবিয়েছে বসে বসে। বাঙালির পেট বিদেশে এলেও ভাত না হলে চলে, কিন্তু আজকে আর টাটু শব্দ মিথিলা করেনি। পলাশ যে সাংঘাতিক রকমের ঘাড়তেরা ছেলে বুঝতে বাকি নেই। এই কদিনে ঢের শিক্ষা হয়েছে। সে রাবিহীন গো ধরে রইল। ভাতে পানি ঢেলেছে তো ঠিক আছে, কি হবে একবেলা না খেলে? মরে তো আর যাবে না। পলাশ টিভি দেখতে দেখতে এক পলক চাইল ওর দিকে। একটু কাছে ঝুঁকে দেখল মিথিলার ভারী নিঃশ্বাস পড়ছে। আহারে, না খেয়ে ঘুমিয়ে গেল। এই যাত্রায় মায়া হলো ওর। ডাকতে চেয়েও গুটিয়ে আনলো হাত। না থাক, এই মেয়েটা মাত্রাতিরিক্ত বেয়াদব। বাবা মা যে বড় হওয়ার পর বিন্দুমাত্র ভালো শিক্ষার দেয়নি সে তো প্রতি কথাই বোঝা যায়। স্বামী হিসেবে মানে না, সম্মান দেয় না। লাট সাহেবের বেটি, উনি রাঁধবেন না, কাজ করবেন না, খালি গিলবেন, শপিং করবেন। বড় আরামের স্বপ্ন দেখে যে ওকে বিয়েটা করেছিল পলাশ জানে। নাও সোনা, এবার আরাম করো। থাকুক না খেয়ে, ডাকতে গেলেই ভাব নেবে, মাথায় চড়ে বসবে। আচমকা পলাশের ফোন বেজে ওঠে, ভাইব্রেট হচ্ছে। ভিডিও কল দিয়েছে কেউ একজন। ও টেবিল থেকে হাতের ফোন আনলো হাতে। স্ক্রিনে শ্বশুরের নম্বর দেখে এত বিরক্ত হলো, উফ, এই লোকটাও না সারাদিন কল দিয়েই যাচ্ছে, আর যখনই ধরবে মেয়েকে চায়। এর কি মেয়ের খোঁজ নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? অফিসের কাজগুলো কি করে না? পলাশ সচকিতে একবার ঘুমন্ত মিথিলাকে দেখে নেয়। অজগরের মতন শুয়ে আছে দেখো, কোনো নড়চড় নেই। ও আলগোছে পাশ থেকে নেমে গেল, অন্য রুমে এসে দৌড় চাপালো। কল রিসিভ করতেই খোরশেদুলকে দেখা যায়। তিনি একা নন, পাশে সালমা বেগম। পলাশ ঠোঁটে হাসি টেনে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? খোরশেদুল ডগমগ ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো। দুপুরে ফোন করেছিলেন, এত ব্যস্ত ছিলাম ধরতে পারিনি। পরে যে কল ব্যাক করব মনেই ছিল না, কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই। বিদেশে কত ব্যস্ততা তোমার, বুঝি আমরা। আন্টির শরীর এখন কেমন আছে? সালমা বললেন। পলাশ ভেতর ভেতর বেজায় বিরক্ত হলো। এরা কল দিলে শুধু মেয়ে মেয়ে করে, আর মেয়েটার সারাদিন করে আরাম আরাম। কিন্তু বিগত দিনে মিছিলার সাথেও যা করেছে, আর মেয়েরও যা স্বভাব, বাপ মাকে পেলেই সব গড়গড় করে নালিশ করে দেবে। তখন আবার যাচ্ছে তাই কাণ্ড হবে আরেকটা। এসব নিয়ে ঝামেলা পোহানোর মতো ফুরফুরে মেজাজ এখন ওর নেই। বিস্তর হেসে মিথ্যে বলল, আসলে আপনার মেয়েকে তো চেনে, এখানে একদণ্ডে এসে ঘরে থাকে না। আসলে আপনার মেয়েকে তো চিনেন, এখানে এসে একদণ্ড ঘরে থাকে না। আমাদের অ্যাপার্টমেন্টে একটা বন্ধু জুটিয়ে ফেলেছে, দিনরাত তার সাথে ঘুরে বেড়ায়। আজকেও গিয়েছিল বাইরে, এই তো ফিরল কিছুক্ষণ আগে। টায়ার্ড তো, ঘুমাচ্ছে। খোরশেদুলের মনটা খারাপ হয়ে গেল। স্বর নিভিয়ে বললেন, ও, আপনি বললে ডেকে দিই, কাঁচা ঘুম তাতে কি, ডাকবো? উনি বললেন, না না থাক, ঘুমাচ্ছে যখন বিরক্ত করার দরকার নেই, ঘুমাক। তা খেয়েছো তুমি? জি। সালমা বললেন। কথাগুলো পলাশের মনোপুত হলো। প্রসন্ন চিত্তে কিছু বলতে যাবে, তক্ষুনি খোরশেদুল বিরোধাভাস করে উঠলেন,
কেন মিথিলা কাজ করবে কেন? বিদেশে কি কাজের লোকের অভাব আছে? পলাশ কি মিথিলাকে খাটাবে নাকি? ও তো এতদিনে একটা কাজের লোক রেখে দিয়েছে, তাই না বাবা? সাথে দাঁত মেলে হাসলেন ভদ্রলোক। এপাশে নিজের দাঁত চেপে ধরল পলাশ। এই ব্যাটাই মেয়েটাকে নষ্ট বানানোর আসল কারিগর। মেয়েকে দিয়ে কাজ করানো যাবে না। নিজের বউকে কি আয়েসে রেখেছে? তার হাতের রান্না খায় না? ফের হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা বাবা, মিথিলা কি ওখানকার সিম নিয়েছে? পলাশের উত্তর তৈরি। না, ও ভেবেছে খুব তাড়াতাড়ি নতুন ফোন নেবে, তাই একই সাথে সিম কিনবে আর কি। আর আপনারা এতটা ভাববেন না আঙ্কেল, মিথিলা এখানে ভালোই আছে। সে তো অবশ্যই। আসলে আমার ওই একটা মাত্র মেয়ে তো, মন মানে না বাবা। তার উপরও প্রায় মাস পার হতে চললো, ওর গলাও শুনিনি। চিন্তা তো হবেই বলো। পলাশ মুখ ভার করে বলল, আসলে আঙ্কেল, কী যে বলবো, আপনারা ওকে এত দেখতে চান, কথা বলতে চান, কিন্তু আপনাদের কথা একদম মনে করে না। আমি মাঝে মাঝে বলি যে আমার ফোন দিয়ে কথা বলো, বলে যে ইচ্ছে করছে না, না থাক, পরে কথা বলবো। আপনাদের খারাপ লাগবে বিধায় বলতে চাইনি, তাই বললাম আর কি। খোরশেদুলের হাসিটা মুছে গেল। আর তো চোখে স্ত্রীর পানি চাইলেন। সালমা মৃদু হেসে বললেন, জি নিশ্চয়ই, আসসালামু আলাইকুম। লাইন কেটে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল পলাশ। কতগুলো মিথ্যে বলল এই 10 মিনিটে, উফ, বিরক্তিকর। এই পাশে বসে খোরশেদুল নিলেন নিশ্চিন্তের শ্বাস। মেয়েটা একটু ছটফটে, রংচঙে দেশ দেখছে, তাই বিভোর হয়ে আছে। সময় হলে ঠিকই খোঁজ করবে বাবার। ঠিকই বলেছে সালমা। তিনি হাসি হাসি চেহারায় স্ত্রীর দিকে দেখলেন, বললেন, আর যাই বলো, জামাইটা কিন্তু লাখে একটা পেয়েছি, তাই না? কত বিনয়ী সভ্য দেখলে। মেয়ের অনেক খেয়াল রাখে, বোঝাই যায়। সালমা বেগম মাথা নাড়ালেন শুধু। ভেতর ভেতর চিন্তায় ভুগছেন তিনি। কেন যেন মনে হচ্ছে মধ্যে কোনো গোলমাল আছে। এই এতদিনে যতবার কল দিয়েছেন, পলাশ কিছু না কিছু বলে মেয়েটার সাথে কথা বলতে দেয়নি। ঘুমোচ্ছে, গোসল করছে, বাইরে গিয়েছে, এসবই থাকে শিরোনাম। আচ্ছা, এগুলো কি সত্যিই ঘটে, না কি সব বাহানা? মায়ের মনটা দুশ্চিন্তায় কামড়ে ধরল। মুখখানা তেমন ডুবে গেল তিমিরে। তাও তো মিছিলার খোঁজ জানেন, কেমন আছে শুনতে পারেন। কিন্তু অন্য মেয়েটা না জানি কোথায় আছে, কেমন আছে, কি দশায় আছে এখন। ওর সাথে কি আর কখনো কোনো দিনও দেখা হবে না? কাচের দরজা আলতো হাতে ঠেললেন আবুল। উবকি দিয়ে খুব বিনয়ে শুধলেন, আসবো স্যার। জামশেদ সদ্য আয়োজন করছেন বিশ্রামের। চেয়ারে মাথা এলিয়ে দুদণ্ড চোখ বোজার মধ্যেই বাদ সাধলেন আবুল। ভদ্রলোক বিরক্ত হন, সোজা হয়ে বসে, ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, এসো। আবুল ত্রস্ত ঠুকলেন ভেতরে। তেমন ব্যস্ত ভঙ্গিতে সালাম ঠুকলেন আবার। সরি স্যার, এই সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খবরটা না দিলেও নয়, তাই একেবারে ছুটে চলে এসেছি। জামশেদের সরল ভ্রুতে ভাঁজ পড়ল। কি হয়েছে? আবুলের চোখে মুখে ততোধিক উৎকণ্ঠা। জানালেন, কি আর হবে স্যার, আজিমপুরের যে জায়গা পছন্দ করলেন আপনি, ওই যেদিন কথা বলে এলাম, একাব্বর তো এখন দামে দিতে চাইছে না, প্রতি শতাংশে 1 লাখ করে বাড়িয়েছে। জামশেদ খেকিয়ে উঠলেন। মানে, বললেই হলো। এটা কি মগের মুল্লুক নাকি? মিনমিন করে জানালেন আবুল। ইয়ে স্যার, এটা আমার কথা নয়, একাব্বরের ফোন করে বলেছে। ফুঁসে উঠলেন জামশেদ। এত বড় স্পর্ধা ওর! সামান্য ঠিকাদার কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কথার উপর দিয়ে চায়। আমি যখন শতাংশের দাম ঠিক করে এসেছি, তখন আমি ওই দামেই নেব। আবুলের কণ্ঠে উদ্বেগ। সেটা আমি বলে এলাম স্যার, কিন্তু ও বলেছে আপনি জোরাজুরি করলে ও মিডিয়াকে জানিয়ে দেবে। জামশেদ রাগে থরথর করে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্রোশে। মুখায়ব খেয়াল করতে আবুল প্রস্তাব ছুড়লেন,
স্যার আপনি বললে লোক পাঠাই, বড্ড বাড় বেড়েছে, ভেঙে দিয়ে হাড়গুড়ো, কি বলেন? জামশেদ নিম্নষ্ঠ কামড়ে ডুব দিলেন ভাবনায়। আজিমপুরের ওই জায়গাটা মেন রোডের পাশেই। জায়গার দাম উনি যা বলে এসেছিলেন একাবার তো মেনেই নিল, যদিও ওতে লস হতো ওর, কিন্তু মন্ত্রীর উপর দিয়ে কথা বলে লাভ লস দেখার মতো ভুল সে করেনি। তাহলে ফট করে এখন সাপের মতো মাথা তুলছে কেন? প্রতিপক্ষের কারো উস্কানি ছাড়া মামুলি লোক এমন করবে কিনা সন্দেহ। কি করা উচিত হবে এখন? গন্ধটা যে অনেক ভেতর থেকে আসছে জামশেদের রাজনৈতিক মস্তিষ্কে বুঝে নিতে বাকি নেই। এর পেছনের মূল হোতাকে সেটা না জেনে এক্ষুনি একাব্বরের গায়ে হাত দেয়া বোকামো হবে। নিশ্চয়ই তার এমন ভুল চালের অপেক্ষাতেই বসে সে লোক। কোনোভাবে নিজের নাম উঠে এলেই সব শেষ। না না, এসব তো করা যাবে না, বরং এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একাব্বর সুরসুর করে কম দামে জমি বেচবে, আবার তার নাম শুনলেও লাফিয়ে উঠবে ভয়ে, আবার সেটা লোককে জানানোর মতো প্রমাণও থাকবে না। হাত পা ভাঙলে সেসব প্রমাণ তো এগিয়েই দেয়া হচ্ছে। নিজের মতো ছক কষে মাথা নাড়লেন জামশেদ। মেজাজ শান্ত করে বসলেন চেয়ারে। প্রথমেই মাথায় এলো তীব্রর কথা। এই কাজ ওকে দিয়ে করাতে হবে। এসব পুঙ্খানুপুঙ্খ মস্তানিতে তার ছেলের ন্যায় ধূর্ত কেউ নেই। টেবিলে হতে ব্যস্ত মোবাইল ফোন তুলতে গিয়েও থামলেন জামশেদ। আবুল সামনেই দাঁড়িয়ে, চোখ জোড়ায় বিভ্রান্ত, প্রশ্নসূচক চাউনি। এই লোক তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তবুও ওনার সামনে তীব্রর সঙ্গে এসব সিক্রেট আলাপ আলোচনা করেন না জামশেদ। যেখানে জীব দাঁতকে বিশ্বাস করে না, সেখানে আবুল তো কোন ছাড়। সব থেকে বড় কথা, অভদ্র ছেলে তো আজকাল ফোন ধরে না। কয়বার যে মুখের ওপর লাইন কেটে দিয়েছে, অথচ যাওয়ার সময় কি বলে গেল, আপনার যখন লাগবে ডাকবেন, চলে আসবো। আর এখন কি চালাকি, বাপকে খোল খাওয়ানো। জামশেদের ভাবুক মুখখানা চশমার উপর দিয়ে মেপে নিলেন আবুল। নিজের প্রভু ভক্তি প্রকাশ করলেন নরম সুরে। কাকে ফোন করতে হবে স্যার? আমায় বলুন, আমি করছি। আপনি আবার শুধু শুধু কষ্ট করবেন কেন? জামশেদের উত্তর তৈরি। ব্যক্তিগত ফোন কল। তীব্রর সাথে একটু দরকার ছিল। হঠাৎ মনে পড়লো সে তো এখনো কলেজে বোধ হয়। বলতে বলতে চোখ ঘুরিয়ে দেয়াল ঘুরে দেখে নিলেন তিনি। তীব্রর নাম শুনতেই ভেতর ভেতর মেজাজখানা খিচড়ে গেল আবুলের। সঙ্গে সঙ্গে মনে পড়ল অসভ্য ছেলের চর খেয়ে চেয়ারের উপর নিজের উল্টে পড়ার কথা। ইজ্জতে থাপা বসলো যেন। একটু চুপ থেকে নিজেকে সামলালেন আবুল। রয়ে শুয়ে বললেন, স্যার আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি। বলো। মানে ছোট স্যার, আজ কথাগুলো মাস হয়ে গেছে গাজীপুরে আছেন। এখানে যাওয়ার পর থেকে আপনি কি কোনো খোঁজ নেননি ওনার ব্যাপারে? জামশেদ বললেন, নিয়েছি। কলেজে রেগুলার যাচ্ছে, ছাত্রছাত্রী পড়াচ্ছে। ভালো লেগেছে শুনে। আবুলের খটকা বাড়ল। উৎকণ্ঠিত হয়ে বললেন, কি বলছেন স্যার? ছোট স্যার কলেজে পড়াচ্ছেন এখনো? তেমনই তো শুনলাম। কেন বলো তো? না মানে স্যার, আমার কাছে পুরো ব্যাপারটা কেমন ঘোলা ঘোলা লাগছে। আপনার ছেলে যে সারাদিন বাড্ডার মোড়ে জিপ নিয়ে পড়ে থাকতো, বন্ধু বান্ধব নিয়ে রাত বিরাতে ক্লাবে ক্লাবে ঘুরতো, বাড়ি ফিরতো গলা অবধি মদ গিলেই, গলিতে গলিতে বিট্টু মাস্তান নামে যার কুখ্যাত, সে হঠাৎ এক কলেজের শিক্ষক হতে অত দূর গিয়েছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ হচ্ছে না স্যার। এর ভেতরে অন্য কোনো রহস্য আছে কিনা, সব কিছু ঠিকঠাক চলছে কিনা, আমার মনে হয় আপনার এ বিষয়ে একবার জোরদার খোঁজ নেওয়া উচিত। আপনি বললে আমিও নিতে পারি। জামশেদ চোখ নাক গুটিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। যতই বাপ ছেলের নীরব দ্বন্দ্ব চলুক, উনি তো পিতা। নিজের ছেলের নামে অমোঘ সত্যগুলো কোনো বাবাই শুনতে চাইবে না। খুব রেগে বললেন, তোমার ডিউটি আমার উপর আবুল। আমার ছেলেকে নিয়ে এত তদন্ত করতে তোমাকে কে বলেছে? এসির বাতাস বওয়া ছিমছিমে কক্ষে জামশেদের কণ্ঠস্বর আরও দ্বিগুণ ভারী শোনায়। আবুল ঘাবড়ে গেলেন। মাথা নামিয়ে বললেন, সরি স্যার।
সরির কিছু নেই। এটা তোমার ভুল নয়। এটা তোমার ধৃষ্টতা। আর কোনোদিন যেন তীব্রর ব্যাপারে এইভাবে নাক গলাতে না দেখি। ভদ্রলোক মিয়ে যান, যুক্তিতর্কের সুযোগ হারিয়ে দাঁড়িয়ে থাকেন পরাস্ত বেশে। বাপ ছেলের তো গত সম্পর্ক নয়, যথেষ্ট খাপছাড়া। সেজন্যে ছোপ বুঝে কোপাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। জামশেদ গম্ভীর বনে শুধালেন, আর কিছু বলবে? তাহলে এসো। সরি স্যার, এই ব্যাপার নিয়ে কি করবেন বললেন না যে স্যার? জানাবো, যাও। কালো মুখে ঘুরে হাঁটা ধরলেন আবুল। নিজের প্রতি ভীষণ রকম মেজাজ খারাপ হলো বই কি। কি দরকার ছিল আকবারে এসব বলার? স্যারের চোখে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত ঘটে গেল। উফ! আবুল বেরিয়ে গেলে জামশেদ ফের পিঠ হেলালেন কেদারায়। ব্যাপারটা নিয়ে তার যে খচখচ লাগছে না বা লাগেনি তা নয়, আবুলের কথায় আরও প্রকট হলো এই যা। সত্যিই তো, ওখানে কি এমন মৌচাক পেল তীব্র, যার জন্য বাড্ডাতে পায়ে রাখতে চাইছে না? আর সব ছেড়ে ছুড়ে ওখানেই গেল বা কেন? জামশেদ খবর নিয়েছেন বাড্ডায় তীব্রর দলবল এখন আর আসে না। হুট করে সব না কে উৎখাত হয়ে গিয়েছে। কে উৎখাত করলো? অন্য কেউ, না তীব্র নিজেই? জামশেদের মস্তিষ্ক প্রশ্নে ভর্তি হয়ে যায়। সব কিছু এলোমেলো লাগে। নিজের ভাগ্যের ওপর মেজাজ বিগড়ে যায় সাথে। কোথায় এখন ব্যবসা বাণিজ্য ছেলেকে বুঝিয়ে দিয়ে আরাম করবেন তা না, উল্টো সেই নবাবজাদার পেছনেও এখন গোয়েন্দা লাগাতে হবে। না, ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না। কলেজের শিক্ষক আদৌ মন থেকে হয়েছে কিনা একটা খোঁজ নিতেই হবে এবার। কলেজ বাদ দিয়ে ওর জীবনের ওপর নজরদারি করতে হবে। কোথায় যায়, কি করে সব জানা চাই। বলা তো যায় না, কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে। পুষ্পিতা ভীষণ রকম দোটানায় পড়ছে। তীব্রর পাশাপাশি সিটে বসে একবার লজ্জা লাগছে, একবার হচ্ছে অস্বস্তি। অন্য সময়ের মতো কুণ্ঠায় ঠিকঠাক নুয়ে যেতে পারছে না। লজ্জার কারণ অতীতে তীব্রর ঘটে আসা ঘটনা হলেও অস্বস্তির কারণ তনুজা। সে মেয়ে স্যারের জন্য এত পাগল জানার পর পুষ্পিতার কেন যেন কিচ্ছু ভালো লাগছে না। সব রংচটা দেয়ালের ন্যায় ঠেকছে। ও মেরুদণ্ড সোজা করে বসে থাকার প্রয়াস চালায়। বুকের উচাটন সামলাতে চায় শক্ত হাতে। হঠাৎই ড্রাইভিংয়ে ব্যস্ত তীব্র সিটি বাঁচিয়ে উঠল। কালচে ওষ্ঠপুট গোল করে সুর তুলেছে গানের। ভরা স্বরে দারুণ তাল। শাহরুখ খানের সেই तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। পুষ্পিতা চমকে তাকায়। স্যার গান গাইছেন, তাও এই গান। সেদিনের সেই চ্যালেঞ্জ দিবি না শালা মারকোটে গান চালানো তীব্রর সাথে আজকের এই রোমান্টিক গান গাওয়া তীব্রকে পুষ্পিতা গুলিয়ে ফেলে। পরপর মাথায় ভিড় করে নতুন ভাবনা। হঠাৎ এই গান গাইলেন কেন স্যার? কি অর্থ এর? কোনোভাবে কি ওকে শোনাতেই? পুষ্পিতা বক্ষস্থলে তোলপাড় ঘটে না আজ, বরং থমকে থাকে সব কিছু। স্যারকে সত্যি ওকে পছন্দ করেন? মেয়েটা মাথা নামালো। খুশি হবে না কি করবে সন্দিহান সব। শিক্ষক পছন্দ করলে ছাত্রীর কি খুশি হওয়া উচিত, নাকি দুঃখ পাওয়া উচিত? প্রেম সম্পর্কে আনাড়ি পুষ্পিতা কোনো সিদ্ধান্তে যেতে পারল না। ঠোঁট টিপে এক পল চোখ তুলে তীব্রর দিকে চাইল শুধু। মানুষটা ফিরল তখনই। পাশে বসা এক রূপসীর বিস্মিত বিভ্রমে চুবানো নজরে সন্ধি হলো সহসা। বিব্রত হওয়ার বদলে হাসল তীব্র, সাথে ডান ভ্রু নাচালো। সেই হাসি এত সুন্দর, পুষ্পিতার দু চোখ ছাপানো বিস্ময়ে রাতারাতি বিমোহ নেমে আসে। সব ভুলে তীব্রর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয়। পুষ্পিতা ইচ্ছেকে প্রাধান্য দিল আজ, কিংবা হাজার যুদ্ধ করেও চোখ সরাতে পারে না। তীব্র সুদর্শন ঠিক আছে, কিন্তু আজকের এই দর্শনের সৌন্দর্য যেন কয়েক গুণ ধারালো।
যেই শানে পুষ্পিতার একটু আগের অস্বস্তির ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই যে হাসলো তীব্র, সে হাসি যেন শতকোটি ঐশ্বর্য ঘেরা। পুষ্পিতার কি হলো ও নিজেই জানে না, শুধু মনে হচ্ছে এমন চেয়ে থাকাতেই শান্তি, এমন মুগ্ধ হওয়াতেই সব সুখ। নারীর হাসিতে প্রাণ দেওয়া পুরুষ আছে কিনা কে জানে, কিন্তু এমন পুরুষের হাসিতে প্রাণ দেয়া এ যেন বহুগুণ গৌরবের। তীব্রর খেয়াল পড়ল পুষ্পিতার হাঁক হয়ে থাকা ভ্রু যুগল বেঁকে গেল অমনি। তীরস্থ চাউনিতেই নেমে এলো তীক্ষ্ণতা, মুখের ওপর বলল, এভাবে কি দেখছো? তীব্রর মুখবিবর হাস্যহীন। পুষ্পিতার অপ্রতিভ চিত্ত কমাতেই চেয়েও কিছু বলল না, শুষ্ক গলায় খাকারি দিয়ে শুধালো। ওই ছেলেটাকে তুমি চেনো? প্রসঙ্গ ঘুরে যাওয়ায় মনে মনে হাঁপ ছাড়ল পুষ্পিতা। স্যার তবে কিছু মনে করেননি, জবাব দিল বিলম্বহীন। শরীফ হাসান ছেলেটা যাকে শেষ দিকে বকলেন। সঠিক উত্তর, অথচ তীব্র এমনভাবে চাইল যেন পৃথিবী উল্টে গেছে। হুট করে ব্রেক কষল গাড়িতে। পুষ্পিতা অপ্রস্তুতিতে ঝুঁকে পড়ে যায়, ভোরকে তাকায় ওর দিকে। তীব্রর সরু নাকটা জোয়ারের মতো ফুলতে দেখা গেল। মেয়েটা ঘাবড়ে গেল তাতে, মিনমিনে কণ্ঠে বলে, আমি কি কিছু ভুল বলেছি স্যার? তীব্রর কণ্ঠে তেজ। এর মধ্যে ছেলেটার নামও মুখস্থ করে ফেলেছো? পুষ্পিতা চোখ বড় করল। না না না, মুখস্থ করব কেন? তখন শুনেছিলাম তাই মনে ছিল। তীব্র সুচালো নেত্রে চেয়ে। একবার শুনেই মনে রেখেছো? কেন, কোনো ইন্টারেস্ট আছে ওর উপর? প্রশ্ন ছুড়ে অপেক্ষায় রইল সে, ঠিক যেন ডোবার মাঝে ছিপ ফেলে রাখা বড়শির মতো। দাঁত খিচে ভাবল, শুধু একবার শুনি, হ্যাঁ? তোমাকে কি করব জানি না, তবে ওটাকে আজকেই পিষে ফেলবো মাটিতে। পুষ্পিতা জিভ কাটল সাবেগে। ছি ছি, কি বলছেন? ওনাকে আমি দেখলামই তো আজ। তীব্র শান্ত হওয়ার কথা, কিন্তু হতে পারল না। তার মেজাজ খুব গুছিয়ে বিগড়ে গেছে। চুপচাপ হুইল ঘোরাতে দেখেই পুষ্পিতার মুখে আমাবস্যা নামল। স্যারকে ওকে ভুল বুঝলেন? কি ভাবলেন? শরীফ ছেলেটাকে ওর পছন্দ? নিশ্চয়ই রাগ করেছেন খুব। পরপরই প্রশ্ন উঠল মনে, স্যার রাগ করলে ওর কি? এই জবাব পুষ্পিতার কাছে নেই। সত্যিই তো, তীব্র রেগে গেলে তার কিছু হওয়া উচিত না, কিন্তু স্বাভাবিক ব্যাপারগুলো সবসময় স্বাভাবিক থাকে না। কখনো কখনো অস্বাভাবিকত্বের দোলাচলেই খেয়ে হারাতে হয়। প্রতাপী হাতে মানুষের হৃদয়কে কবজা করে তারা। পুষ্পিতারও এখন তেমনই হচ্ছে, যেন এক্ষুনি তীব্রর কাছে সাফাই দেওয়া জরুরি, না হলে ব্যর্থ তার ভুবন, বিফল ছোট্ট জীবন। পুষ্পিতা বারবার কিছু বলার চেষ্টা করে, পারে না। জিভখানা ভীষণ রকম দোনামোনা করে চুপসে থাকে ভেতরে। পরাজয়ের অসহায় ভাব লেপ্টে আসে চেহারায়। সুরূপার সেই বিধ্বস্ততা হয়তো টের পেয়েছে তীব্র। সম্মুখে চেয়ে চেয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল সে। গাড়ি ব্রেক যখন গন্তব্য ছোঁয় ছোট করে বলল, নামো। পুষ্পিতার মুখের মেঘ বাড়ল। মনের আনাচে কানাচে ছুটে গিয়ে খুঁটি গেড়ে ঘর বাড়ি বানালো। তীব্রর থমথমে চেহারা অমানিসার তাণ্ডব প্রকট করলো আরও। স্যার সত্যি ভেবে নিয়েছেন শরীফ ছেলেটির সাথে ওর কিছু আছে। ইস, কি বাজে ব্যাপার। ও গুটিসুটি কদমে নেমে দাঁড়ায়। তীব্রও জিভ লক করে নামলো। পুষ্পিতা নিম্নষ্ঠ চেপে পেছনে ফিরল বাড়ি যাওয়ার জন্য। আচমকা চারটে ছেলে হুড়মুড় ভঙ্গিতে দৌড়ে এলো কাছে। সমস্বরে চিল্লিয়ে বলল, পুষ্পিতা এমনি ভীতু, ভয় ডর তার রক্তে মিশে। চারটা সমর্থ যুবক অকস্মাৎ সামনে আসায় রুগ্ন বুকটা ছ্যাদ করে উঠল, চিৎকার ছুড়ল নিজেও। পিছিয়ে যেতে নিলেও কারো নিরেট বক্ষে পিঠের সংঘর্ষ লাগে। হকচকিয়ে ফিরে চাইল মেয়েটা। তীব্র সবে দাঁড়িয়েছে এসে। থই থই পাড়া বরে সাঁতার কেটে হাঁপিয়ে ওঠা মানুষ কোনো দ্বীপের দেখা পেলে যেমন ঝলকে ওঠে, পুষ্পিতারও ঠিক সেরকম হলো। এক লাফে চট করে পেছনে গিয়ে দাঁড়ালো তীব্রর। দুর্বল আঙুলগুলো দিয়ে আঁকড়ে নিল ওর বাহুর গোছানো শার্ট। চোখে মুখে শঙ্কা, আতঙ্কিত নজর, অথচ বক্ষের চারিধার জুড়ে গেছে তীব্রর। একবার নিজের বাহু ধরা পুষ্পিতার হাত দেখল সে।
সামনে ফিরে চোখ বুজে গভীর শ্বাস টানলো, আস্তে করে বলল, ভয় নেই, ওরা আমার বন্ধু। পুষ্পিতা হোঁচট খেলো, ওষ্ঠযুগল ফাঁকা করে মুখ তুলল তীব্রর দিকে। পরপর কাচুমাচু চেহারায় মিরাজদের দিকে তাকাতে ওরা বিস্তর হাসি ছোলায় ঠোঁটে। আবারও সেই মিলিত কণ্ঠ। পুষ্পিতার মুখটা এইটুকুন হয়ে আসে, এবার ভয়ে নয় লজ্জায়। কি বোকামিটাই না করে ফেললো। ইস, কি ভাবলো সবাই। নিভুস্বরে উত্তর দিল সালামের স্বরে এসে বলল, সরি, আমি আসলে আপনাকে চিনি না তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আরমানের কণ্ঠ প্রফুল্ল। কোনো ব্যাপার না, আজকেই তো প্রথম দেখা হলো, আস্তে আস্তে ঠিক চিনে যাবেন। তার মুখ থেকে ভাবির শব্দটা ছিটকে বের হতে চাইছিল, খুব কৌশলে গিলে নিল তাও। কথা শেষে চোখ ফেরালো তীব্রর দিকে, নীরবে জানতে চাইল, সব ঠিকঠাক বলেছি তো? তীব্র সে জবাব দিল না। পুষ্পিতাকে বলল, ওরা আমার খুব পুরনো বন্ধু, এখানে এসেছে অল্প কিছুদিন। পরিচয় করিয়ে দিই, ও শাফিন, ও মিরাজ, ও আরমান, আর ও মুশফিক। আলাপচারিতায় সময় একটু হাসল মুশফিক, পরপরই আর চোখে শাফিনের দিকে দেখল। সেদিন তো অত করে বুঝিয়েছিল ওকে, বুঝতে চাইল পুষ্পিতাকে এত কাছ থেকে দেখে আজ তার মতিগতি কি হয়। কিন্তু না, শাফিন হাসছে, কপটাত শূন্য ফুরফুরে হাসি। মিরাজ আগ বাড়িয়ে শুধালো, কেমন আছেন? পুষ্পিতা বলল, জি ভালো, আপনি? ভালো ভালো, খুবই ভালো। শাফিন জিজ্ঞাসা করল, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি। তীব্র বলল এবার। বাসায় যাও। পুষ্পিতা বাধ্যের ন্যায় মাথা কাত করল, চোখের কোণা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে চলে গেল নিশ্চুপ। সঙ্গে সঙ্গে মুখ ছোটালো মিরাজ, কণ্ঠে হৈ হৈ ভাব। ভাই, তুই কত এগিয়ে গেছিস। যে মেয়ে সেদিনও তোকে দেখে ভয় দৌড়ে পালালো, আর সে ভয় পেয়ে তোর পিছনে তো গিয়ে লুকাচ্ছে। মাই গড। তীব্র এক পেশে হাসে, সোজাসুজি জানায়। শি অলসো লাইকস মি। মুশফিক অবাক হয়ে বলে, কি করে বুঝলে? তীব্র এত জবাব দিল না, শুধু হেসে গেল শব্দহীন। তারপর চিলের মতো দক্ষ নজর বোলালো বন্ধুদের দেহে। হুবহু তার মতো করে ভসন ভূষণ পাল্টে এসেছে ওরাও। গুছিয়ে শার্ট পরেছে, চুল পরিপাটি, সবাইকে সুন্দর ভদ্র লাগলেও আরমানের সাথে এই পোশাক এখনও ঠিক মানায়নি। তার বাম ভ্রুতে একটা আড়াআড়ি কাটা দাগ আছে, ফ্যাশনের জন্য নিজেই কেটেছিল। সেজন্য গুন্ডা গুন্ডা ছাপটা এখনও স্পষ্ট আদলে। কিন্তু সন্তুষ্ট তীব্র, নিজের জন্য বন্ধুদের এইটুকুন কাজ সত্যিই তার মন ছুঁয়েছে। নির্ভেজাল হাসি টানল ঠোঁটে, প্রশ্ন করল কোমল গলায়, তোরা এখানে কেন? সাফিন ঢাকা ব্যাক করবে আজ, ওকে এগিয়ে দিতে যাচ্ছি, তোকে দেখে এলাম আর কি। আরমানের চটপটে জবাব। তীব্র শাফিনের দিকে ফিরলে এক টুকরো হাসল সে, যে হাসি ফের শুকনোতা দিয়ে মেপে নিল মুশফিক। এটা টেনে হিচড়ে আনা হাসি নয় তো। শাফিন তীব্রর কাছে এগিয়ে আসে, কাঁধ পেঁচিয়ে বলে, চলে যাচ্ছি রে। বনু আর মা একা বললাম না, পরে আবার আসবো। কোনো কিছু দরকার হলে জানাস আমায়। ও ঘাড় কাঁধ করল। ঠিক আছে, সাবধানে থাকিস, আর অল দ্য বেস্ট এভরিথিং। তীব্র কিছু বলতেই যাচ্ছিল, এর মাঝে ফোন বাজল ওর। পকেট হতে বের করে দেখল জামশেদ তালুকদার আবার কল করেছেন। ও বিতৃষ্ণায় সূচক শব্দ তুলল জিভে। লাইন কাটল না, রিংটোন বেজে বেজে নিজেই বিচ্ছিন্ন হয়। হুট করে মেসেজ এলো। তারপর তীব্র যখন মেসেজে মন দেয়, এ পাশে মুশফিক শাফিনের পাশ ঘেঁষে দাঁড়ালো, কণ্ঠ চেপে বলল, একটু কথা আছে, এদিকে। শাফিন পেছনে যায়, একটু দূরে এসে থামে। কি বলবি? বলবো না, একটা সত্যি কথা জানতে চাইবো। শাফিন কপাল গোছালো। এখন আবার কি কথা? মুশফিকার মাঝে ভনিতা নেই, ফটাফট বলল, তোর কি এখনো পুষ্পিতার প্রতি কোনো ফিলিংস আছে? শাফিন জিভ কাটে, মাথা নাড়ে ঝড়ের গতিতে, অবিলম্বে জবাব দেয়, কি যে বলিস, সেদিন আমায় এত সুন্দর করে বোঝালি, তারপরও আমি এই ভুল করব? সত্যি তো, গিট্টিও পাশে না থাকলে কি হতো আমার? মা হারা হতাম। সামান্য একটা মেয়ের জন্য বন্ধুত্বের মধ্যে ফাটন ধরনের মতো আমি নয় রে।
আর এখানে এসে আমি যা দেখছি, গিট্টুটা মেয়েটার প্রেমে যেভাবে ডুবেছে, তারপরও দুঃস্বপ্ন, আমি তাকে নিয়ে কিছু ভাবতে চাই না। ও এখন তোদের ভাবি, আমারও। এতক্ষণে শ্বাস নিল মুশফিক, হাসলো বড় নিশ্চিন্ত ভঙ্গিতে, তৎক্ষণাৎ জড়িয়ে ধরে বলল, শুনে খুব খুশি হলাম বন্ধু, খুব ভালো থাক তুই। জামশেদের নম্বরের জন্য বরাদ্দ ইনবক্সটা এতদিন খালি পড়েছিল, আজ প্রথমবার মেসেজ এসেছে সেখানে। তীব্রর খটকা লাগলো খানিক, কিছু কি ঘটেছে ওখানে? ইনবক্সে অন করলো চিন্তা সমেত। জামশেদ সমস্ত রাক্ষোভ উগলে দিতে লিখেছেন, অভদ্র অসভ্য ছেলে, কতবার কল দিয়েছি, ধরার নাম নেই। তোমার মা অসুস্থ, সেই খবরটা অবধি নিচ্ছ না। এই তার প্রতি এত দরদ তোমার, তাই না? কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? বাড়ি, মা অসুস্থ। মুশফিক বলল, আন্টি অসুস্থ, সে কি, আমরা আসবো? না, এখানে থাক, পুষ্পিতার দিকে খেয়াল রাখবি। সাথে আঙুল উঁচিয়ে বলল। কোনো রকম উল্টাপাল্টা করলে কিন্তু। মিরাজ সচেতন ভঙ্গিতে মাথা নাড়ে। না না, কিছু করবো না ভাই। ও এখন আমাদের সমগ্র জাতির ভাবি। ভাবির সাথে কি অসভ্য মানায়? শাফিন বলল। গিট্টু যখন ডাকা যাচ্ছিস, তাহলে আমি তোর সাথেই যাই। তীব্র বলল। আয়। শাফিন ছটফট উঠে বসল। নিমিষে সাই সাই বেগে ছুটে চলল গাড়ি। নাহিদ খুব বড় বিপাকে পড়েছে। একটা নয়, আটটা নয়, দুটো মুসিবত যাকে বলে। প্রথমটা হলো বাজার থেকে কিছু কই মাছ এনেছে ও, একেবারে জ্যান্ত, হাত পা ছোড়া মাছ। কিন্তু কাটাকাটি তো দূর, কিভাবে ধরবে, কোন অ্যাঙ্গেলে বেচারা সেটাই বুঝতে পারছে না। টাটকা দেশি মাছগুলো দেখে লোভ সামলাতে পারেনি ছেলেটা, অথচ এখন নিজেই হা পিত্তেশ করছে এই বোকা বোকা সিদ্ধান্তের জন্য। প্রথমটা সাধাসিধে সমস্যা হলেও দ্বিতীয় বিপদ তুখর। প্রায় অনেকটা সময় পেরিয়েছে, তীব্র ফোন ধরছে না। সে সকালে কলেজের জন্য বের হলো, এখন প্রায় সন্ধে, এখনও বাসায় আসেনি। নাহিদের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। বিট্টুটা এখানে আসতে না আসতেই মারপিট করেছে, তার উপর অচেনা নতুন জায়গা। ছেলেগুলো ওকে একা পেয়ে কিছু করলো কিনা সেই শঙ্কায় বুক কাঁপছে ওর। নাহিদ তার ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রতি বরাবরের ন্যায় আজকেও বিরক্ত হলো। কোনো রকম কিছু আন্দাজে কোলাচ্ছে না। কোথায় যেতে পারে বিচ্চু? এই যে আজ তার জীবনের একটা খুশির দিন, অথচ ওকেই জানাতে পারছে না। নাহিদের চাকরি হয়েছে, মোটামুটি বেতন। এই মফস্বলে অমন হাইফাই স্কেল আর কে দেবে? সে হতাশ চোখে একবার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটটাকে দেখল। সেই কখন এনেছে ফ্ল্যাটে বিলি করবে বলে, কিন্তু এখনও পড়ে আছে অমন। বিট্টুকে আগে না খাইয়ে বাকিদের কিভাবে দেবে সে? কিন্তু ওদের বাসায় ফ্রিজ নেই। শুকনো মিষ্টি হলে চিন্তা ছিল না, তবে রসগোল্লা তো টেকবে না গরমে। নাহিদ ফোঁস করে শ্বাস ছাড়ে, বাটি এনে মিষ্টি তুলে রওনা দেয় নুহাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। অন্যমনস্ক হাতে দরজা খুলল যখন, ওপাশে কেবল এসে দাঁড়িয়েছে নুহা। আচমকা মেয়েটাকে দেখে ভরকে গেল নাহিদ। নুহার ওসবে খেয়াল নেই, ওকে দেখেই ঢেউয়ের মতো উচ্ছ্বসিত হাসল সে। আনন্দে হড়বড় করে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার ঢ্যাঁড়স, আপনার জন্য আমি আজ হাইয়েস্ট মার্কস পেয়েছি জানেন। কি বলে যে এখন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবো মিস্টার ঢ্যাঁড়স। আপনি অ্যাসাইনমেন্টগুলো না করে দিলে কি যে হতো আমার। অনেকগুলো থ্যাংক ইউ। হ্যাঁ। নাহিদের গোল গোল চোখ দুটো ঠিকরে আসার দশা হলো। নিজেকে ধাতস্থ করলো সময় নিয়ে, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে। মুখে হাসি নেই। নুহা ভ্রু বাঁকালো, কণ্ঠ সন্দিহান। কিছু হয়েছে আপনার? পরপরে খেয়াল হলো ওর হাতের দিকে, টসটসে মিষ্টি দেখে বলল, মিষ্টি কেন? নাহিদ শিশুর মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, আমার চাকরি হয়েছে, নিন। নুহার হাতটা নিয়ে সেখানে বাটি ধরিয়ে দেয় সে। মেয়েটা হতভম্ব হয়ে বলে, এমন খুশির খবর কেউ এভাবে দেয় বাপের জন্মে দেখিনি। আপনি আসলে কি দিয়ে তৈরি বলুন তো? নাহিদের কিছু এলো গেল না, নিজের মতো মুখ ভার করে বলল, আমার মনটা ভালো নেই, আমার বন্ধু এখনো বাড়ি ফেরেনি, চিন্তায় আছি। নুহা সাবলীল। চিন্তার কি আছে,
আপনার বন্ধু কি ছোট বাবু? হয়তো গিয়েছে কোনো কাজে, ফোন করলেই তো পারেন। নাহিদ একেবারে রুষ্ট চোখে চাইল। আপনার কি মনে হয় আমি ফোন করিনি? সব সময় এত বেশি কথা বলেন কেন? নরম ছেলের হঠাৎ চেতে যাওয়ায় দমে গেল নোহা। হাত তুলে বলল, আচ্ছা আচ্ছা, কাম ডাউন। অল্পতেই এত রেগে যাওয়া কি আছে? সবসময় মাথা ঠান্ডা রাখবেন আমার মতো, বুঝলেন? নাহিদ আশ্চর্য বনে বলল, আপনার মাথা ঠান্ডা? ঠান্ডাই তো, শুধু মাঝে মাঝে একটু আধটু রেগে যাই। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। বুঝল এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তার দুঃখ বুঝবে না। বলল মুখ কালো করে, আচ্ছা, আপনি যা বলছেন সেটাই ঠিক। তাহলে এখন আলোচনা এখানেই থামিয়ে দেই। নুহা বেগ নিয়ে বলল, থামাবো কি? আমি তো ভাবলাম আজকে আপনাকে আমার হাতে বানানো 1 কাপ চা খাওয়াবো। এটা আমার অ্যাসাইনমেন্ট করে দেয় আপনার জন্যে একটা ট্রিট। তাছাড়া ওই দিন কি দারুণভাবে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন। আমি আজ আপনাকে দেখাতে চাই আমার হাতের চা ও ফেলে দেওয়ার মতো হয় না। নাহিদ খুশি হতে পারল না। ক্লান্ত কণ্ঠে বলল, পরে একদিন খাবো মিস নুহা। আসলে আমি একে তীব্রকে নিয়ে খুব চিন্তায় আছি। আবার আমার একটা কাজও বাকি। নুহা বলল, আপনার চিন্তা চা খেলেই দূর হয়ে যেত ঢ্যাঁড়স। প্লিজ না করবেন না, না হলে আমার খারাপ লাগবে। আপনি আসলেই বুঝতে পারছেন না। আমি ভেঙেই বলি, আমি কিছু জ্যান্ত ছোট কই মাছ কিনে এনেছি, বুঝছেন? কিন্তু কিভাবে কি কাটবো কিছুই বুঝতে পারছি না। কোনো রকম কড়াইয়ে ঢেকে রেখে এসেছি। এত লাফাচ্ছে ওগুলো। তীব্র আসার আগেই না কাটলে রাগে আমাকে জ্বালিয়েই দেবে। তার সংকীর্ণ মুখখানা আর দুঃখে উতলে আসা কণ্ঠ শুনে নুহার সমব্যথিত হওয়ার কথা ছিল। একই রকম ভেবেছিল নাহিদ। অথচ মেয়েটা কেমন কর্কশ স্বরে বলল, কাটতে যখন পারেন না কিনতে গেলেন কেন? আমি তো শুনেছি আপনারা রান্নাও ঠিকঠাক জানেন না। একটা পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলা লোকজন যদি কই মাছ কিনে আনে, তাকে শুধু জ্বালিয়ে কেন, পুড়িয়ে ভম্ব করা উচিত। নাহিদ হতবুদ্ধি হয়, তাজ্জব বনে চেয়ে থাকে। এটা মেয়ে না আর কিছু। নুহা কিছুক্ষণ ভাবল, সমান চিন্তিত হয়ে বলল, আপনি আমার মতো এত বড় একটা উপকার করলেন, আপনার বিপদে আমার পাশে থাকা উচিত। কিন্তু আমি তো শুধু ইলিশ মাছ কাটতে পারি। এত স্যাঁতস্যাঁতে কই মাছ দেখলেই আমার গা গুলোয়। সেখানে ধরবো কি করে? প্রথম 2 লাইন শুনে নাহিদের মুখটা উজ্জ্বল হচ্ছিলই। শেষ দিকে এসে চিমসে এলো এবার। বলল দুঃখী গলায়, থাক, দরকার নেই। আপনি বলেছেন ওতেই হবে। নুহা চট করে চুটকি বাঁচালো আঙুলে। উৎফুল্ল চিত্তে বলল, আইডিয়া। পুষ্পা তো সবই পারে, ওকে ডেকে আনবো? কিছু মনে করবেন না। কি মনে করবে? ও যা পরোপকারী। আমার জায়গায় থাকলে এত কথাও বাড়াতো না। আবার ওর স্যারের কাজ, এক দৌড়ে আসবে। দাঁড়ান, আমি নিয়ে আসি। নাহিদ মাথা দুলালো। নুহা কয়েক পা গিয়ে আবার ফিরে চেয়ে বলল, শুধু কিন্তু কেটে দেওয়া হবে। গতবারের মতো রান্না করবে না, চলবে? নাহিদ আবার মাথা দুলালো। জি, দৌড়াবে। নুহা হাসল। হাতে তার মিষ্টির বাটি। এরপর ঢুকে গেল ঘরে। এ পাশে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে নাহিদ। মেয়েটা ঝগড়ুটে হলেও মন ভালো। এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলে দারুণ হতো। ঘড়ির জলজলে কাটায় 6:30 বাজে। মাগরিবের আজান পড়েছে সবে। মাইক ফুরে সেই মধুর সুর ছুঁয়ে যাচ্ছে গাজীপুরের অলিগলি। পবনে পবনে সৃষ্টিকর্তার জয়ধ্বনি কেবল। পুষ্পিতা নামাজ ছেড়ে উঠতে না উঠতেই হাতখানা ছো মেরে লুফে নিল নোহা। তারপর একটানে থামল তীব্রদের দরজার সামনে। হতচেতন মেয়েটার বৃত্তাকার চোখ কোটর ছাড়াই না আজ। নোহার হাবভাব আগাগোড়া নখ দর্পণে কিনা। তবে তীব্রর ঘর দেখে বক্ষস্থলে দ্রিম দ্রিম শব্দ শোনা গেল। সাথে ফিরে এলো অতীতের সমস্ত উচাটন। প্রশ্ন করল চাপা গলায়, এখানে কেন আনলি?
নুহা গলা উঁচিয়ে একবার ভেতরটা দেখে নেয়, পাছে নাহিদ এসে পড়ে। স্বর নামিয়ে বলে, তোর স্যারের কিছু মাছ কাটতে হবে বুঝলি। আমি তো ওসব দেশি ছোট মাছ ধরতেই পারি না, না হলে আমিই কাটতাম। তুই একটু কেটে দিবি, না হলে ওনাদের উপকার হতো। পুষ্পিতা অবাক হয়ে বলল, তুই আজকাল স্যার উপকার নিয়েও ভাবছিস? নুহা নিভে এলো, আমতা আমতা করে বলল, না আসলে আম্মু মাঝে মধ্যেই বলে না, প্রতিবেশীকে সাহায্য করার কথা, তাই আর কি। পুষ্পিতা দম ফেলল, জিজ্ঞাসা করলো, মাছ কোথায়? রান্নাঘরে আয়। নোহা হেঁটে গেল সামনে, চোখে মুখে খুশি। পুষ্পিতাটা শুনলে না করবে না, ও আগেই জানতো, চেনে তো মেয়েটাকে। পুষ্পিতা তখন ধীর পায়ে ওর পিছু নিয়েছে, অথচ সুনয়নার চাউনিদয়ে ঘুরে বেড়ায় আশেপাশে। যে চাউনিতে হন্যে ভাব, কাউকে নিরন্তর খুঁজে চলা। নোহা পেছন ফেরেওনি এর মাঝে, কিন্তু ফটাফট বলে ফেলল, এত খুঁজে লাভ নেই রে গাধি, তোর স্যার এখনো বাসায় ফেরেনি। পুষ্পিতা অন্যমনস্ক ছিল, হঠাৎ কথায় চমকে উঠল একদম, মিয়ে বলল, আমি ওনাকে খুঁজবো কেন? নুহা ফিরে চায়, টেনে টেনে বলে, হ্যাঁ হ্যাঁ সেই। কাকে খুঁজছিস? কাকে না খুঁজছিস আমার ঢের জানা আছে। যাকগে, চল কাজে লাগি। তুই মাছ কাট আর আমি সবার জন্য কফি বানাই। পুষ্পিতা ঠোঁট টিপে ঘাড় নাড়ল, কিন্তু মনটা চুপ করে খারাপ হলো বইকি। স্যার এখনো ফেরেননি, ওর সাথে তো বাড়ির গেট অবধি এলেন, তবে কি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন কোথাও? গেলে যে নাহিদ ভাইয়েরও যাওয়ার কথা, কই তিনি তো বাসাতেই আছেন। পরপরই সতর্ক হয় মেয়েটা, স্যার ফিরতে নাই পারেন, কাজে যেতেই পারেন নিজের। ও এত ভাবছে কেন? নুহা চকচকে কফি মেকারটা ধরে ধরে দেখছে, বেশ দামি। এটা গত সপ্তাহেই কিনে এনেছিল তীব্র। অনেক রাত অবধি পড়তে হয়, নোটস করতে হয়, সেজন্য জেগে থাকতে কাজে লাগে। নুহা প্রথমে কফি পাউডার ঢালল ফিল্টারে, এরপর গুনে গুনে 3 কাপ পানি দিল সেথায়। সুইচ টিপে এক পল ঘুরে চাইল পুষ্পিতার পানে। একটু আগের মাথায় জড়ানো সুতির ওড়নাটা এখন কোমরে পেঁচানো ওর। মেঝোতে ছোট পলিথিন রেখে তার উপর বটে পেতে বসেছে। অতিরিক্ত ফর্সা হস্ত মুছোই কই মাছগুলো চিহ্ন তুলেছে বড্ড। পুষ্পিতার আনমোনা মুখখানা নুহা মন দিয়ে দেখল। মেয়েটা যে কি সুন্দর, মাঝে মাঝে ওরই নজর দিতে ইচ্ছে করে। মৃগনয়নের সাথে পুরন্ত ঠোঁট দুটোতে কি মায়া, কি সম্মোহ। ছেলেরা কি আর এমনি এমনি পাগল হয়? নুহাই ছেলে হলে কবে পুষ্পিতাকে ধরে বেঁধে বিয়ে করে ফেলতো। নিজের ভাবনায় নিজেই মজা পেল মেয়েটা, ফিক করে হেসে ফেলল জোরে। পুষ্পিতা আওয়াজ শুনে চোখ তোলে, বুঝতে না পেরে বলে, হাসছিস কেন? নুহা ঠিক উত্তর দিল না, বরং মাথা নাচিয়ে বলল, পুষ্পিতা রে, তুই তো গেলি। ও নাক চোখ গোটায়। নুহার কথা আমলে না দিয়ে মন দেয় কাজে। এমনিতেই কিছু ভালো লাগছে না, তার উপর ফাজিল মেয়ে আরও মজা নিচ্ছে। পুষ্পিতা বটির গায়ে আঁশ ছাড়াতে ছাড়াতে উদাস হলো। স্বচ্ছ চোখের পর্দায় ভেসে উঠল গতবারের কথা। সেবার রান্না করার পুরোটা সময় তীব্র দাঁড়িয়েছিল পাশে, আজকে নেই। এজন্যই কি সব ফাঁকা লাগছে ওর? না হলে আসবাব দিয়ে ভর্তি বশত এমন শূন্য ঠেকবে কেন? এই শূন্যতা আসলে কিসের? ঘরবাড়ির না পুষ্পিতার হৃদয়ের? রান্নাঘর থেকে কফির দারুণ সুঘ্রাণ ছুটে আসছে কক্ষে। নাক টেনে লম্বা করে শ্বাস টানল নাহিদ। আহ কি ঘ্রাণ! ঠিক সে সময় কাপ হাতে চৌকাঠে এসে দাঁড়ালো নুহা। খোলা দরজার কাঠে দুটো টোকা দিয়ে শুধালো, আসবো? নাহিদ ল্যাপটপ মেলে বসেছিল। আগামীকাল থেকে তার অফিস জয়েনিং। স্ক্রিন অফ করতে করতে বলল, আসুন আসুন। নুহা ভেতরে ঢোকে, কাপ বাড়িয়ে বলে, নিন, চা বানাইনি, কফি বানালাম। মেকার জল আর বিদ্যুৎ আপনাদের, তবে দুধ চিনি কফি আমি আমার বাসা থেকে এনেছি।
নাহিদ বলল, ছি ছি, আপনি এভাবে হিসেব কেন দিচ্ছেন? আমার আপনার বলে কি কিছু আছে? সবই তো এক, একটা খেলেই হলো। ঠিক সেদিনের মতো আরেকটা কথা। আকার ইঙ্গিতে এবার কি বোঝালো আজ? নোহার জিনিস আর ওর জিনিস একই। ছক সাজিয়ে মেয়েটার বুক কাঁপে ফের, কিন্তু আজ এই কাঁপুনি সে গিলে নিতে চায় না। উগরে দিতে অকারণে খ্যাক করে বলে, এই আপনি সবসময় এভাবে কথা বলেন না তো। নাহিদ সবে কাপের কোণায় ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল, চোখ তুলো বিস্মিত বনে। কি বললাম? নোহার জবাব নিয়ে সংশয়ী। এই ছেলেটাকে এসব বুঝে বলে নাকি না বুঝে সে জানে না, তবে এসব কথা শুনলে ওর কিছু একটা হয়। গলা শুকায়, সমানতালে বুক ধুকপুক করে। প্রসঙ্গ এড়ালো ছোট করে। কিছু না। বোকা ছেলেটা কিছু নাকে সত্যি ভেবে বসলো, মাথা দুলিয়ে শুধালো, আপনার বান্ধবী কি কাটাকাটি চলছে? শেষ অল্প কিছু বাকি। নাহিদ হা করে বলল, এত ফাস্ট উনি, মাই গড। হবে না? ওর যে কত গুণ আপনি আমি গুণেও শেষ করতে পারবো না। নুহার কথায় গর্ব। নাহিদ মাথা নাড়ালো ফের, বিড়বিড় করলো, গুণ তো আছেই, না হলে তো বখাটে বন্ধুকে এক তুড়ুতেই মানুষ বানাতে পারতো। নুহা বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আর আপনি দাঁড়িয়ে কেন, বসুন। ও বসলো নাহিদের মুখোমুখি, বিছানার এক কোণে। রাগ ডাকহীন প্রশ্ন ছুড়ল, আপনার বন্ধু মানে তীব্র স্যারের কি কোনো গার্লফ্রেন্ড আছে? প্রশ্নখানা অপ্রত্যাশিত, শুনে ভ্রু বাঁকালো নাহিদ। কেন বলুন তো? নুহা মাথা নোয়ালো, নিম্নষ্ঠ কামড়ে রাখল শুভ্র দাঁতের ভাঁজে। এসব কথা কি খোলাখুলি আলোচনা করা উচিত হবে? যদি হিতে বিপরীত হয়। কিন্তু নুহা একটা ব্যাপারে একেবারেই নিশ্চিত এখন, তীব্রর মনে পুষ্পিতার জন্য কিছু একটা আছে। না হলে ওই দিনের পর থেকেই পাশের বাড়ির ছেলেগুলোর উৎপাত হুট করেই উবে গেছে। ওরা আর চালাচ্ছে না, চেঁচিয়ে উত্তর পাঠাচ্ছে না, আর না যখন তখন ঢিল ছুঁড়ছে জানালায়। এর পেছনের হোতা যে তীব্র নয় এটা স্বয়ং সে মানুষ বললেও নুহা বিশ্বাস করবে না। নাহিদকে চুপ দেখে গুরুতর হলো। তীব্র দেখতে শুনতে তাক লাগানো পুরুষ, আবার মেয়েটাও টিনেজার। কোনোভাবে আবার ক্রাশ ট্রাশ খেলো না তো? এই রে, তাহলে তো খুব ঝামেলা হবে। বেটুটা যে পুষ্পিতার প্রতি গলা অবধি ভিজে, এখন শুধু মাথা নুয়ে ডুব দেওয়া বাকি। এই মেয়েটা এত ভালো, একটু খ্যাপাটে কিন্তু ভালো। এই যে কি যত্ন করে কফি বানিয়েছে, খেতেই তো দারুণ স্বাদ। মেয়েটার মন ভাঙলে নাহিদের খারাপ লাগবে। তার উচিত ওর অনুভূতি বাড়ার আগেই সতর্ক করে দেওয়া, যাতে আগেই সাবধান হয়ে আর না এগোয়। জিভে ঠোঁট চুবিয়ে বলল, আসলে মানে ঠিক গার্লফ্রেন্ড নয়, তবে তীব্র একটা মেয়েকে অনেক পছন্দ। আই মিন ভালোবাসে মেয়েটাকে, আর তার জন্য ও সব করতে পারবে। ইউনো, যদি আকাশ থেকে চাঁদের খণ্ড ছিঁড়ে আনা যেত, হয়তো তাও করতো ছেলেটা। নাহিদ ভেবেছিল নুহার মুখ কালো হবে, দুঃখ পাবে, অথচ উল্টো ঘটনা ঘটল। শ্যামরঙা মুখশ্রী ছলকে উঠল আলোতে, কণ্ঠে উৎকণ্ঠা। কাকে পছন্দ করে? সে মেয়েটি কে? আমি কি তাকে চিনি? নাহিদের চোখ দুটোতে ড্যাব ড্যাবে ভাব, তবদা খেয়ে বলল, ইয়ে মানে আপনি কি খুশি হয়েছেন? নুহা অধৈর্য। ওহো, আপনি আমার কথা ছাড়ুন, আগে বলুন মেয়েটিকে, তাকে আমি চিনি কিনা। নাহিদ দিশাহীনভাবে মাথা চুলকালো। এটা যে বিট্টুটার লাইফের টপ সিক্রেট, এভাবে কাউকে বলা কি উচিত? তাকে উসখুস করতে দেখে নুহা বুঝে নিল সব, অভয় দিয়ে বলল, দেখুন আমি কাউকে বলবো না, স্যারকে তো নয়, তবে আমার মনে হচ্ছে উনি পুষ্পিতাকে পছন্দ করেন। নাহিদ চমকে তাকায়, ঠোঁট ফাঁকা করে বলে, কি করে বুঝলেন? এর মানে আমি ঠিকই বলেছি। উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়ল নুহা, উঠে দাঁড়িয়ে গেল ফুর্তিতে।
চোখে মুখে কি যে উল্লাস! নাহিদ আশ্বস্ত হয়, বুঝতে পারে ওর ভাবনা ভুল। মেয়েটা তাহলে বিট্টুর উপর ক্রাশড হয়নি। নিজেও দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আসলে অনেক দিন আগে থেকেই পছন্দ করে। প্লিজ ওনাকে সব বলবেন না। নুহা হেসেই গেল, মাঝে শ্বাস ফেলল বুক টেনে, কণ্ঠে হুল্লোড়। আমার যে কি খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না। স্যারের সাথে পুষ্পিতাকে যা মানাবে না। নাহিদ নিজেও হাসল এবার, মাথা ঝুলিয়ে ভাবল,